আচ্ছা, তো আজকে আমরা মানে হেড অ্যান্ড নেক অ্যানাটমি শুরু করব। তো সাইড অফ দ্য নেক দিয়ে আমরা হেড অ্যান্ড নেক অ্যানাটমিটা শুরু করছি, কারণ কি নেক ইজ দ্য পোর্শন অফ দ্য হেড অ্যান্ড নেক যেটা মানে মোর কমপ্লিকেটেড। আর মানে এটা যদি আমরা সিম্পলিফাইড ওয়েতে বুঝতে পারি, তাহলে ফেস হেড এতে এত সমস্যা হওয়ার কথা নয়। সো উই উইল স্টার্ট আওয়ার হেড অ্যান্ড নেক অ্যানাটমি উইথ সাইড অফ দ্য নেক। তো যেটা তোর দেখার বিষয় যে যখনই একটা নেককে আমরা ল্যাটারাল সাইড থেকে দেখছি, মানে সাইড থেকে দেখছি। হ্যাঁ, একটা ফ্রন্ট ভিউ হয় মানুষের, একটা সাইড ভিউ হয়। যখন আমরা সাইড ভিউতে দেখছি, তখন এই নেকটা অ্যানাটমিক্যালি কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। কোয়াড্রিল্যাটারাল মানে ইট হ্যাজ ফোর সাইডস অ্যান্ড দ্য অপোজিট সাইডস আর ল্যাটারাল। অপোজিট সাইডস আর বেসিক্যালি প্যারালাল টু ইচ আদার। তো রাফলি কোয়াড্রিল্যাটারাল কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এখানে আমরা কোনো জিনিসই বডির পারফেক্ট শেপে আছে এটা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ কি তুই দেখ, দ্য ম্যান্ডিবল ইজ কার্ভড স্লাইটলি, সো ইট হ্যাজ আ ডিফারেন্ট কার্ভস, সো ইট ইজ নট পারফেক্টলি কোয়াড্রিল্যাটারাল বাট দ্য শেপ রিজেম্বলস আ কোয়াড্রিল্যাটারাল। তাহলে যদি আমরা দেখি, তাহলে শেপটা কি দাঁড়াচ্ছে? শেপটা এইরকম কিছু একটা কি দাঁড়াচ্ছে। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য সাইড অফ দ্য নেক, যেটা নিয়ে আমরা আজকে শুরু করব আলোচনা। তো এই কোয়াড্রিল্যাটারাল পোর্শনটা নিয়েই আলোচনা করতে হবে। তো আলোচনাটা আমরা কিভাবে করব? আমরা এই কোয়াড্রিল্যাটারাল পোর্শনটার বাউন্ডারিজ গুলো দেখব, ডিফারেন্ট ডিফারেন্ট বাউন্ডারিজ গুলো দেখব, যে বাউন্ডারিতে কি কি স্ট্রাকচার আছে, এবং দেখব এই সাইড অফ দ্য নেকটাকে আমরা লেয়ার বাই লেয়ার আস্তে 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 খুলতে থাকবো। প্রথমে স্কিন তুলবো, তারপরে বিভিন্ন রকমের লেয়ার্স তুলবো, তুলে এক একটা লেয়ার স্টাডি করব, অ্যাজ ওয়েল অ্যাজ সেই লেয়ারের তলায় কি আছে সেটাকে স্টাডি করব। We will talk about different layers and the different areas of the side of the neck. So at first we will talk about the boundary. যদি বাউন্ডারি দেখতে হয়, তাহলে যদি দেখি বলি যে এই কোয়াড্রিল্যাটারালটার বাউন্ডারি আমরা কিভাবে নামকরণ করব। হাউ উইল ইউ নেম দ্য বাউন্ডারি? একটা বাউন্ডারি হবে অ্যান্টেরিয়ার বাউন্ডারি। Why it is anterior boundary? Because it is projecting to forward, সামনের দিকেরটা। পেছনের দিকেরটাকে আমরা বলবো posterior boundary। হ্যাঁ, আর উপরের দিকেরটা আমরা বলবো superior boundary, যেহেতু এটা above, হ্যাঁ, from the downward side। আচ্ছা, একদম নিচের বাউন্ডারিটাকে আমরা বলবো inferior boundary. So we will talk about each boundaries, what are the structures lying in that boundaries. So at first we will go into the anterior boundary. Anterior boundary তে যদি দেখি, যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকে it is written that anterior boundary of the side of the neck is basically lined by the midline plane. It is lined by the midline plane, but it is not talking about that what are the structures present in the midline. So যখনই আমরা বলছি anterior boundary is basically by anterior midline plane, অথবা আমরা বলছি midline plane, it is guarded by the midline plane. So what are the structures that are basically coming in the midline plane? মিডলাইন প্লেনে, আমাদের বডির মিডলাইন প্লেনে নেক রিজিয়নে কি কি স্ট্রাকচার পরপর সিরিয়ালি আসছে সেটা মনে রাখাটা খুবই জরুরি। কিরকম? at first what is coming, this is a bony protuberance of the mandible in the midline, which is known as symphysis menti. It is known as symphysis menti. তারপরে স্ট্রাকচার কি পাচ্ছি? ঠিক ম্যান্ডিবলের তলায় একটা সুপ্রাহায়োড মাসল পাচ্ছি। সুপ্রাহায়োড মানে হায়োডের উপরে। there is a small unilateral small single bone in the midline that is known as hyoid bone. এই হায়োড আর ম্যান্ডিবলের মাঝখানে we are getting a suprahyoid group of muscle, but the most important muscle is mylohyoid, which is forming the floor of the mouth. মাউথের ফ্লোরটা তৈরি করছে, and this mylohyoid basically connecting the mandible with the hyoid bone. So this mylohyoid are basically present in a quadrilateral shape, মানে এরকম কিছু শেপে ফাইবারস গুলো রয়েছে। আবার এপাশেও তাই, কিন্তু আমি এখানে এপাশের মাসলটাকে তুলে দেখানোর চেষ্টা করেছি। এই যে মাসলটাকে লিফট করা হয়েছে কেটে, দ্যাট ইজ দ্য mylohyoid muscle of one side. So and this is the mylohyoid muscle of another side.
So these two mylohyoid muscles are interdigitating with each other from the both the side of the neck in the midline and forming a fibrous raphe. This fibrous raphe, this is actually denoted by the green color. Fibrous raphe. It is a fiber, so it is denoted by green color. So it is formed by the interdigitation of the mylohyoid muscle. So তার মানে প্রথমে পেলাম symphysis menti, তারপরে পেলাম fibrous raphe, তারপরে midline we are getting the body of the hyoid bone, then we are getting a membrane, then we are getting a membrane. যদি আমরা স্ট্রাকচারটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি তাহলে we are getting a membrane, which membrane, this membrane is known as thyrohyoid membrane. Why it is known as thyrohyoid? Because there is a cartilage beneath it, that is thyroid cartilage. It is a apple shaped cartilage, or this cartilage is basically a thyroid cartilage. So thyroid cartilage আর হাইয়েড কার্টিলেজের মাঝখানে যে মেমব্রেনটা পড়ছে দ্যাট ইজ নোন অ্যাজ থাইরোহাইয়েড মেমব্রেন। তারপরে কি স্ট্রাকচার পাচ্ছি, তারপরে স্ট্রাকচারটাই আমরা থাইরয়েড কার্টিলেজটা ইটসেলফ we are getting that structure, then we are getting again a membrane, fibrous membrane, that is known as cricothyroid membrane, that is known as cricothyroid membrane. Why it is known as cricothyroid? Because it is running from the cricoid cartilage to the thyroid cartilage. নামগুলোই তোকে বা তোমাদের বলে দেবে যে what is the main thing, from what structure to what structure it is running. So thyrohyoid is running from the thyroid to hyoid, cricothyroid is running from the cricoid to thyroid. So cricoid cartilage. এর ঠিক তলায় আমরা কি পাচ্ছি, তাহলে থাইরয়েড কার্টিলেজ পেলাম, ক্রিকোথাইরয়েড মেমব্রেন পেলাম, ঠিক তার তলায় যে সি শেপ কার্টিলেজটা পেলাম দ্যাট ইজ ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে ক্রিকয়েড কার্টিলেজের তলায় কি পেলাম, we are getting the isthmus of thyroid gland. Thyroid gland is a butterfly shaped gland, যেটার বেসিক্যালি বডি আছে আর বেসিক্যালি একটা মিড লাইনে একটা স্লেন্ডার পোর্শন আছে থাইরয়েডের, that slender portion is known as isthmus. So isthmus of thyroid gland. Then what we are getting, we are getting basically jugular notch. This is the jugular notch or suprasternal notch. This is the suprasternal notch. So suprasternal notch এর ঠিক উপরেই দেখবে যে there is a communication between the basically this will be in blue in color. So this is a communication between the two superficial veins. There is a vein known as anterior jugular vein. That vein is communicating with the opposite side, same vein of the opposite side to form a notch or a arch, that is jugular venous arch or jugular venous notch. So from the above downwards we are coming from symphysis menti to fibrous raphe, then hyoid bone, then thyrohyoid cartilage, তারপরে থাইরয়েড কার্টিলেজ, তারপরে ক্রিকোথাইরয়েড মেমব্রেন, তারপরে ক্রিকয়েড কার্টিলেজ, তারপরে isthmus of thyroid, then the jugular venous arch or notch, and at last the suprasternal notch. So these are the structures which are coming in the midline of the median plane of neck, which is forming the anterior boundary of the neck. So now coming to the other boundaries like posterior boundary. Posterior boundary আমরা যখন কোয়াড্রিল্যাটারালটা এঁকেছিলাম তাহলে সেটাকে আমরা রিপিট করি, ওই যদি কোয়াড্রিল্যাটারালটা আমরা ফলো করি তাহলে মোটামুটি we will get this as the posterior boundary. So this is a posterior boundary which is guarded by the anterior border of the trapezius muscle. This is the trapezius muscle, which is the muscle of shoulder. So this muscle has the boundary, anterior boundary. That boundary is forming the posterior border of the side of the neck. Then we are coming to the superior boundary of the neck. Superior boundary তে কি বলছে? Superior boundary টা যদি আমরা দেখি এই স্ট্রাকচারে একটু জুম করে superior পোর্শনটা, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখি
সুপিরিয়র বাউন্ডারিতে তাহলে কি কি আছে? সুপিরিয়র বাউন্ডারিতে যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার অফ ম্যান্ডিবল। সো দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার অফ ম্যান্ডিবল। অ্যান্ড তারপরে কি বলছে? ইনফেরিয়র বর্ডার অফ দ্য বেস অফ দ্য ম্যান্ডিবল, and it is join and the line joining the angle of the mandible to the mastoid process. ভালো করে বুঝতে হবে, this is the mastoid process of temporal bone. So if we draw a line from this angle of the mandible where the base and the body of the mandible is joining, then this line is joining the angle of the mandible to the mastoid process. হ্যাঁ, এই লাইনটা জয়েন করলাম, তারপরে লাইনটা কোথায় কন্টিনিউ হচ্ছে? ইট ইজ কন্টিনিউইং অ্যাট দ্য এক্সটার্নাল অসিপিটাল প্রোটিউবারেন্স। ইট ইজ কন্টিনিউইং টু দ্য এক্সটার্নাল অসিপিটাল প্রোটিউবারেন্স অ্যান্ড সুপিরিয়র নিউক্যাল লাইন। These are the structures, these external occipital protuberance and the superior nuchal line. These are basically the structures which are present in the occipital bone. So in the osteology you will learn about the occipital bone, যেখানে আমরা দেখেছি যে অসিপিটাল বোনে একটা প্রোটিউবারেন্স আছে, বনি আউটগ্রোথ আছে, যেটার নাম হলো এক্সটার্নাল অসিপিটাল প্রোটিউবারেন্স। তার উপরে দুটো লাইন চলে গেছে, দ্য বর্ডার্স চলে গেছে, নিচে দুটো লাইন চলে গেছে। তো উপরে দ্য পেয়ার অফ দ্য লাইন ইজ নোন অ্যাজ সুপিরিয়র নিউকাল লাইন and the lower line is known as inferior nuchal line. So the line joining the angle of the mandible, mastoid process and the occipital protuberance and the superior nuchal line. This is the superior boundary of the side of the neck. Then come to the inferior boundary. Inferior boundary is nothing but the যদি আমরা আবার কোয়াড্রিল্যাটারালটা আঁকার চেষ্টা করি তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। ইনফেরিয়র বাউন্ডারি যদি দেখি তাহলে এইটা তো আমরা বলছিলাম যে দিস ইজ দ্য সাইড অফ দ্য নেক। তো যদি আমরা এইভাবে জিনিসটাকে দেখি তাহলে আমরা নিচে পাচ্ছি ক্ল্যাভিকেল। হ্যাঁ, ক্ল্যাভিকেল ইজ দ্য কলার বোন। আর ক্ল্যাভিকেলের যদি বলে কোন পোর্শনটা, টু বি স্পেসিফাইড ইট ইজ মিডল 1/3, middle 1/3 portion of clavicle. So this forms the inferior boundary. তাহলে we have cleared all the conceptions of boundaries of the side of the neck. So we should know the limit to what extent we called it as a neck. হ্যাঁ, যদি আমরা নাই জানি যে কোনটাকে সাইড অফ দ্য নেক বলে, কোনটা ব্যাক অফ দ্য নেক বলে, তাহলে how will you differentiate between the structures which are present in different parts? So now coming to the layers of the neck. Neck is like a cylindrical, any gift hamper, cylindrical, any gift. It can be a scent box or it can be anything, and it is bounded by different gift packs. হ্যাঁ, যেটা আমরা করে থাকি, নানা রকম গিফট প্যাক দিয়ে একটা বাক্সকে মুড়ে ফেলি। হ্যাঁ, ফেলে তারপরে ওটাকে প্রেজেন্ট করি, আমরা কাউকে গিফট করি। সো এই গিফট প্যাকস গুলো হলো গিয়ে দ্য লেয়ার্স অফ দ্য নেক। হ্যাঁ, তো এবার মাঝখানে কিছু স্ট্রাকচার আছে, সারাউন্ডিং কিছু স্ট্রাকচার আছে। এবার যদি আমরা বাইরে থেকে ভেতর দিকে যাই নেকের লেয়ার বাছাই করতে, তাহলে একদম বাইরে যে লেয়ারটা পড়বে সেটা হলো স্কিন। ইট ইজ নাথিং বাট দ্য স্কিন। আমি একটু যদি ব্যাপারটা জুম করে দেখাতে পারি তাহলে সুবিধা হয়। ইট ইজ নাথিং বাট দ্য স্কিন। স্কিন ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য নেক। এবার স্কিনকে যদি আমরা ছাড়াতে পারি তাহলে উই উইল গেট আ, আমরা জানি স্কিন ইজ ফর্মড বাই দ্য epidermis and dermis. Then we will get a hypodermis or a subcutaneous connective tissue. Connective tissue always connects the epidermis with the other tissues, or it can connect any two tissues, but in this case it is connecting the epidermis or the skin with the underlying tissue, that is fibrous tissue or muscular tissue. So it is a subcutaneous tissue. Here it is denoted by the yellow in color. So this yellow color is nothing but the subcutaneous fat or areolar tissue, subcutaneous connective tissue, and you can see a muscle within that subcutaneous connective tissue. We will discuss later on, but beyond it there is a green color fibrous tissue which is covering the neck like another gift covering, that is investing layer of deep cervical fascia. So this subcutaneous tissue is basically acting as the superficial fascia.
superficial fascia for the neck. Then underlying the superficial fascia, which is yellow in color, there is a green in color fascia or fibrous tissue covering the muscles and other structures. That is the investing layer of deep cervical fascia. Investing layer of deep cervical fascia is also covering some muscles or the structures. Then this investing layer is basically covering the neck as a whole, and below that or under the investing layer there are other layers of the deep cervical fascia like pretracheal fascia, prevertebral fascia, there is carotid sheath, buccopharyngeal fascia, তারপরে pharyngobasilar fascia. There are different kinds of fascias and the muscles of neck, deeper muscles, deeper vessels of neck, as well as there are vertebra, the cervical vertebra of the neck. Basically, neck is basically the part which is guarded by C1 to C7. Posteriorly, the spine is cervical spine because it is the cervical portion of the vertebra which is covering the, which is supporting the neck. তো এইটা হলো মেন ওভারভিউ. We will go through the layer, individual layer in detail. But today my discussion will be basically on the skin and superficial fascia and their clinical correlation for the neck. Next day we will go into the investing layer and other layers of deep cervical fascia and the different triangles of the neck in detail. So now coming to the basically next portion, that is the skin of the side of the neck. So you can see during a skin we will do anatomical landmarks after the completion of each chapter, but for sake of convenience you can see the skin is very thin for the neck. It is very thin, as well as it is there is a muscle which is the key muscle of neck, that is known as sternocleidomastoid, and this sternocleidomastoid is anatomically separating the skin of the side of the neck into two halves. One half is basically this half and another half is basically this half. So if you divide the skin for their anatomical nerve innervation on the basis of anatomical sensory nerve innervation, you can divide it into two parts. One is known as anterolateral portion, that is this portion. This is the portion which is known as anterolateral portion of the neck. Again, beyond the or behind the sternocleidomastoid, the muscle of the skin of the neck is basically the posterior part of the skin of the neck. So the skin has two parts, anterolateral and posterior portion of the neck. So why it is separated? Because there is a reason. There is a reason of innervation of sensory nerves. তার মানে কি এখানে যে সেন্সরি নার্ভস গুলো, স্কিন থাকবেই মানে তার টাচ, প্রেসার, টেম্পারেচার সব সেন্স করতে পারবে ডিউ টু দ্য ইনারভেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেন্সরি নার্ভস। তো এই যে সেন্সরি নার্ভস গুলো ইনারভেট করছে, সেই ইনারভেশনের প্যাটার্ন দেখে আমরা স্কিনটাকে দুটো ভাগে ভাগ করলাম, অ্যান্ট্রোল্যাটারাল আর পোস্টেরিয়র। তো সেটাকে যদি আমরা প্যাটার্নটা দেখি, কিন্তু সেই প্যাটার্নটা দেখার আগে আমাকে কিছু বেসিক কনসেপ্ট দিতে হবে। কারণ কি, ইন দ্য নেক পোর্শন দ্য মোস্ট অফ দ্য স্ট্রাকচার্স in the skin for the sensory purpose, it is innervated by the cervical nerves, or it is the cervical spinal nerves. So I have to clear the concept of cervical spinal nerve before going into the depth of the innervation. So at first we will go to the normal anatomy of a spinal nerve. In a cut section of spinal cord at any level, it can be C1, C2, C3, at any level, you will get a gray matter and a white matter. So you will get a dorsal horn and a ventral horn of the gray matter within the white matter. So this dorsal and ventral horn will give rise to the two roots of the nerves, that is dorsal root and ventral root of a single spinal nerve. So একটা সিঙ্গেল স্পাইনাল নার্ভের দুটো রুট থাকে, একটাকে আমরা বলি ডরসাল, একটাকে ভেন্ট্রাল। কেন কি, ভেন্ট্রাল মানে সামনের দিকে অ্যান্টেরিয়ারলি, আর ডরসাল মানে পিছন দিকে। তার মানে একটা লেভেলেই একটা সাইড থেকে স্পাইনাল কর্ডের দুটো রুট বেরোচ্ছে ফর আ সিঙ্গেল নার্ভ। সেই নার্ভটা ইজ বেসিক্যালি
forming a ganglion in the dorsal side, which is known as dorsal root ganglion. We will not go into the details of this nerve because we will discuss this in neuroanatomy. So here, just you know that there is a ganglion or the collection of cytons of the nerve beyond the CNS, that is ganglion, dorsal root ganglion or the dorsal side, and then this dorsal root and the ventral root combine together to form the single spinal nerve. সো একটা স্পাইনাল লেভেল থেকে সবসময় জানতে হবে যে দুখানা নার্ভ বেরোয়, ওই জন্য দ্য নার্ভস স্পাইনাল নার্ভস আর অলওয়েজ ইন পেয়ার্স, উই নো দ্যাট ইজ দে আর ইন 31 পেয়ার্স, সো দিস আর অলওয়েজ ইন পেয়ার্স। সো এবার যখন এটা বেরোচ্ছে প্রতিটা সাইড থেকেই তাহলে এরকম ভাবে বেরোচ্ছে, এবার কথা হচ্ছে গিয়ে বেরিয়ে একটা সিঙ্গেল নার্ভ হলো, দ্যাট সিঙ্গেল নার্ভ উইল আগেন ডিভাইড ইন্টু টু পোর্শন, দ্যাট ইজ ভেন্ট্রাল রামাই অ্যান্ড ডরসাল রামাই। ভালো করে বুঝতে হবে, ventral rami is the branch of that single nerve on one side, which is basically ventrally placed. Ventrally মানে সামনের দিকে এগোচ্ছে, it is approaching towards the anterior side of the neck, and dorsal rami is approaching towards the posterior side of the neck. This anterior rami of different nerves starting from C1 to C4, হ্যাঁ, C1 থেকে C4 সেগমেন্টে যতগুলো নার্ভ বেরোচ্ছে, এই C1 to C4 is basically trying to form a network of the nerve. শুধু অ্যান্টেরিয়ার রামাই গুলো, অ্যান্টেরিয়ার রামাই গুলো C1 থেকে C4 লেভেলে যে কটা আছে সামনের দিকে বেরিয়ে প্লেক্সাস তৈরি করছে দু সাইডেই। তো এই যে প্লেক্সাসটা তৈরি করছে, দিস প্লেক্সাস ইজ নাথিং বাট আ নার্ভ নেটওয়ার্ক, দ্যাট নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ সার্ভাইকাল plexus. So we'll discuss cervical plexus in our next class, in an individual class, in detail. The cervical plexus কিভাবে তৈরি হলো, what are the different branches of cervical plexus. But for today's class, you know that these anterior nervi are combining with each other to form the cervical plexus. So নার্ভটা বেরিয়ে এলো ভার্টিব্রাল ফোরামিনা থেকে, বেরিয়ে এসে দুটো ভাগে ভেঙে গেল, একটা ডরসাল একটা ভেন্ট্রাল রামাই গুলো কম্বাইন হলো হয়ে দে আর ট্রাইং টু ফর্ম দ্য সার্ভাইকাল প্লেক্সাস, এন্ড দিস সার্ভাইকাল প্লেক্সাস will have certain sensory branches. These sensory branches are supplying the side of the neck. So what are those sensory branches which are basically coming from cervical plexus? They are basically lesser occipital, greater auricular, transverse cervical or transverse cutaneous, and supraclavicular. There are mainly 4 branches. So we will see where they will supply and where they will reside. We will see. But etukuni jene rakh, there are certain 4 branches which are coming out nearly the posterior border of sternocleidomastoid and getting spreaded along the different parts of the neck, and it is supplying the different parts of the skin of the neck. So, and what about these anterior branches which are coming from the cervical plexus? They are supplying the anterolateral portion of the neck. Then what will happen to the posterolateral part for the skin? The posterior part will be supplied by the dorsal rami of that cervical nerves. But one thing is clear, যে C1 যদিও বা সার্ভাইকাল প্লেক্সাস তৈরি করছে, কিন্তু C1 কিন্তু সেন্সারি ব্রাঞ্চ নয়, ইট ইজ আ মানে মোটর, ইট ইজ মানে এক্সক্লুসিভলি মোটর ফাইবার, so it doesn't have any sensory branch, or it doesn't takes place in the formation of sensory branch of the cervical plexus. The cervical plexus এর যে sensory nerves গুলো বেরোচ্ছে, they are either from the C2, C3, C4. And C4 sometimes are indulge also in the formation of brachial plexus. We will discuss in the anatomy in the upper limb. So this is the main importance. So we will not see C1 in the sensory supply. We will see C1 in the motor supply. So today's discussion is not cervical plexus, so we will not go into that. We will only talk about C2 to C4. So we have already seen যে 4টে ব্রাঞ্চ হতে পারে। এবার দেখে নিই 4টে ব্রাঞ্চ কোথায় কোথায় থাকতে পারে। তো সেটা দেখার আগে আমি বলে দিই যে এই 4টে ব্রাঞ্চ যে সাপ্লাই করছে, এই সাপ্লাইটা খুব স্পেসিফিক এরিয়াতে করে। হ্যাঁ, ইট ইজ নট লাইক দ্যাট যে একটা নার্ভ যে কোনো জায়গায় সাপ্লাই করতে পারবে।
নেকের অ্যান্টেরোল্যাটারাল পোর্শনে যে কোনো জায়গায় পারবে, এটা নয়। তো দ্য নার্ভ ইজ স্পেসিফাইড টু আ part of the skin of anterolateral portion. Why? Because during the development, the skin will develop around a single nerve, branch of the nerve. So that portion of the skin which is developing is known as dermatome. So these nerves are basically dermatome specific. So the sensory nerves are always dermatome specific. It is confined to its own region because developmentally it is like that. হ্যাঁ, ডেভেলপমেন্টালি এটা এইভাবে তৈরি হয়েছে, এটা আমাদের হাত নেই। তো যদি আমরা সাপ্লাইটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নি। সাপ্লাইটা যদি দেখি তাহলে আমরা বলেছিলাম যে এটা পশ্চেরিয়ার পার্ট অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড থেকে ব্রাঞ্চেস গুলো বেরোবে। তো যদি প্রথম ব্রাঞ্চটা দেখি সেটা হলো গ্রেটার অরিকুলার। গ্রেটার অরিকুলার ইজ বেসিক্যালি পার্ট অফ C2 and C3. It is basically supplying the part of the skin of the neck and to some extent of the face around the ear, lower part of the ear. The skin around the lower part of the ear and back of the ear is supplied by the greater auricular sensory supply, and lesser occipital is basically supplying the part of the neck or skin of the neck just over the occipital bone. So that's why lower part of the occipital bone, that's why it is known as lesser occipital, which is mainly formed by the C2 nerve fiber. And then comes the transverse cervical, which is basically part of C2 C3. And transverse মানে কি, basically it is going horizontally in the neck, its branches are going horizontally in the neck and supplying the or মানে most of the portion, anterior portion of the neck. আর আরেকটা ব্রাঞ্চ বেরিয়ে আসছে, অলরেডি আমরা তিনটে ব্রাঞ্চ নিয়ে বলে ফেলেছি। The last branch which is coming out, that is basically supraclavicular. So transverse cervical is also a part of the C2 C3 fiber, and supraclavicular clavicular is formed by the C3 and C4 fiber in the plexus. So it is running actually above the clavicle. If this is the boundary of the clavicle, then it is coming from above the clavicle. So it is known as supraclavicular nerve. So this supraclavicular nerves is basically again divided into three portions: medial, intermediate, and lateral branches, and it is supplying the skin over the clavicle and above the clavicle. So these are the nerve supply, sensory nerve supply of the side of the neck, and this is the basically anterolateral portion. Then what will happen to the posterolateral? Posterolateral is supplied by the C4, C3, C2, C1, all the nerves. Basically the dorsal rami of that nerve, dorsal rami যেটা posterior rami বা dorsal rami সেটা posterior part কে সাপ্লাই করবে, আর anterior part এ ওরা plexus তৈরি করে তারপরে ব্রাঞ্চ বেরিয়ে সাপ্লাই করবে। দিস ইজ দ্য ডিফারেন্স। ওখানে ডিরেক্টলি ডরসাল রামাইটা সাপ্লাই করছে, এখানে অ্যান্টেরিয়র রামাই একটা প্লেক্সাস তৈরি করছে, সেই প্লেক্সাস থেকে কিছু সেন্সরি ব্রাঞ্চেস বেরিয়ে সাপ্লাই করছে। তো এই হলো সেন্সরি নার্ভের ডিফারেন্স। তো এবার আসি, স্কিন আমরা পড়ে ফেলেছি, স্কিনের সাপ্লাই পড়ে ফেলেছি, এবার চলে আসি the superficial fascia, which is the last portion of our discussion. So superficial fascia basically it is here denoted as a yellow color. This superficial fascia is nothing but it is a combination of two things. One is subcutaneous fat and to some extent areolar tissue. And মানে this superficial fascia is absent in face. এখানে বলে রাখা ভালো যে সুপারফিশিয়াল ফাসা কিন্তু ফেসে থাকে না। ফেসের উপরে যে ফাসাটা থাকে সেটা বেসিক্যালি তোমার ডিপ ফাসা কিছু থাকতে পারে, বাট সুপারফিশিয়াল ফাসা নয়। না, সরি, আই এম ডুইং সাম মিস্টেক। হ্যাঁ, ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট, সরি, ডিপ ফাসা ইজ বেসিক্যালি অ্যাবসেন্ট ইন কেস অফ ফেস। হ্যাঁ, and superficial fascia is present in the face. Deep fascia is absent in face. Why? Because the muscles are not covered by deep fibrous layer, because that muscles in face will help in your facial expression. So facial expression যদি দিতে লাগে, হাসবে, কাঁদবে, all the expression, ডিপ ফাসা থাকলে কিন্তু এক্সপ্রেশন হবে না। ওই জন্য ফেসে কিন্তু ভগবান আমাদের ডিপ ফাসা বা নেচার ডাজন্ট গিভ এনি ডিপ ফাসা। হ্যাঁ, অনলি যেটা দিয়েছে সেটা হলো সুপারফিশিয়াল ফাসা। তো ইট ইজ কন্টিনিউয়াস, বেসিক্যালি নেকের সুপারফিশিয়াল ফাসা, ফেসের
they are continuous. So what are the contents of superficial fascia? We have already talked about it. That is areolar tissue and প্লাটিজমা। অ্যারিওলার টিস্যু কি জিনিস? অ্যারিওলার টিস্যু হলো কি, it is a connective tissue, loose connective tissue. We will discuss this in detail in the histology, not in this class. So platysma is the muscle, basically a muscle of the neck, which is a superficial group of muscle. Why it is superficial? Because it is present in the subcutaneous tissue. If you see this diagram in zoomed version, then you can observe a muscle, a thin fibrous muscle which is present within the subcutaneous tissue. So generally আমরা অ্যানাটমিতে যেটা পড়ে থাকি সেই মাসেলস গুলো সবসময় সাবকিউটিনাস ফ্যাট বা টিস্যুর নিচে থাকে। হ্যাঁ, জেনারেল অ্যানাটমি তাই বলছে। কিন্তু এই প্লাটিজমা হলো এমন একটা মাসেল যেটা বেসিক্যালি তোর সুপারফিশিয়ালি থাকে, সাবকিউটিনাস টিস্যুর ভেতরে থাকে। এবং এই সাবকিউটিনাস টিস্যুর মধ্যে যদি এই মাসেলটা থাকে তাহলে দিস মাসেল ইজ ভেরি থিন, খুব মোটা মাসেল হতে পারবে না। ইট ইজ আ ভেরি থিন ফাইব্রাস একটা লেয়ার, একটা স্লিট। তো এই যে মাসেলটা, এই মাসেলটার অরিজিন ইনসার্শন কিভাবে হচ্ছে, যদি দেখি অরিজিন ইনসার্শন কিভাবে হচ্ছে, সবসময় যে কোনো মাসেল আমরা পড়ার সময় তার অরিজিন জানতে হবে, ইনসার্শন জানতে হবে, অ্যাকশন জানতে হবে, নার্ভ সাপ্লাই জানতে হবে। তো যদি পড়ি এখানে অরিজিনটা কি হবে, অরিজিন ইজ বেসিক্যালি সবসময় নিচের দিক থেকে অরিজিন, এই মাসেলটা মানে ফাইবার গুলো সবসময় ডাউনওয়ার্ড টু অ্যাবভ যাচ্ছে। যদি দেখি তাহলে নিচের দিক থেকে এরা দুটো জায়গা থেকে দেখতে পাচ্ছি, একটা ডেলটয়েড এরিয়া মানে হাতের উপরের পোর্শনটা, আরেকটা আমরা দেখতে পাচ্ছি কোন পোর্শনে যাচ্ছে, আরেকটা হলো পেক্টোরাল পোর্শন, পেক্টোরাল মানে অ্যাবভ দ্য চেস্ট। তো এই দুটো পোর্শন থেকে এটা অ্যারাইজ করছে। তো anterior fibers are originating from the pectoral fascia and posterior fibers are originating from the deltoid fascia, and they are continuous above, superiorly and anteriorly. And these fibers are inserted into the lower border of the mandible. So যদি anteriorly দেখি, it is only inserted to the lower border of the mandible, and some fibers are getting inserted and getting interdigitating with the fibers of the muscles of the lower lip, that is depressor angulioris, depressor labii, or that is তোমার depressor angulioris অথবা depressor labii inferioris। তো এইসব মাসেল গুলোর সাথে মানে ডিপ্রেসার গ্রুপ অফ মাসেল অফ দ্য লোয়ার লিপের সাথে ইন্টারডিজিটেটেড হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে না, অপোজিট যে প্ল্যাটিজমাটা আছে সেটার সাথেও ইন্টারডিজিটেটেড হচ্ছে। এই যে যদি আমরা এই ডায়াগ্রামটায় দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইট ইজ ইন্টারডিজিটেটিং এট দ্য মিড লাইন উইথ দ্য অপোজিট মাসেল অ্যান্ড ইট ইজ ইন্টারডিজিটেটিং উইথ দ্য মাসেলস অফ দ্য লোয়ার লিপ। বাট তুই যদি পোস্টেরিয়ারলি দেখিস তাহলে দেখতে পাবি যে এটা বেসিক্যালি ইনসার্টেড হচ্ছে ইনটু দ্য ফেস, মানে ইট ইজ গোয়িং মাচ মোর সুপিরিয়রলি ইন দ্য পোস্টেরিয়র রিজিয়ন and getting interdigitated with a facial muscle which is known as rhizorius. So there is a thin muscle over the masseter, that is the rhizorius. We will learn that in the face portion in detail. So that thin slit of muscle and this platysma getting interdigitated at the posterior portion of the platysma. So this is basically how the platysma is arranged. So এইখানে একটা ক্লিনিক্যাল ভিউ আমার দেওয়ার আছে, সেটা হলো কি দু সাইডে যে মাসেল আছে মাঝখানে দেখছি কিন্তু একটা মাসেল ফাইবার অ্যাবসেন্ট, মানে মাঝখানটায় কখনোই দুটো মাসেল ইন্টারডিজিটেটেড হয় না ইন দ্য মিড লাইন। ওয়াই? বিকজ দেয়ার ইজ দ্য ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ or the thyroid cartilages which will basically move with the deglutination up and down, and this movement is not restricted by the muscle. Muscle থাকলে কি হবে, there will be obstruction in the laryngeal movement during the deglutination or talking. So that is not happening because these muscles in the neck doesn't be interdigitated with each other. It only gets interdigitated when it getting near the inferior border of mandible. So these things should be noted carefully. So what are the actions of platysma? If we see the action of platysma, এটা দু রকম অ্যাকশন আছে। যদি আপার ফাইবার গুলো কন্ট্রাক্ট করে বা বেশি কন্ট্রাক্ট করে তাহলে আমরা কি অ্যাকশন পেতে পারি, আর লোয়ার ফাইবার গুলো যদি বেশি টেন্সড হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে দেয়ার উইল বি দ্য
স্কিন টেন্সিং, মানে কি হবে, উপরের যে স্কিনটা থাকবে সেটা অনেক টাফ হয়ে যাবে, উপরের যে স্কিনটা থাকবে সেটা অনেক টোন্ড হয়ে যাবে, হ্যাঁ, অনেক শক্ত হয়ে যাবে। কেন হবে? স্কিনটা যখনই, কারণ কি ইট ইজ মোর সুপারফিশিয়াল, ইট ইজ বেসিক্যালি নিয়ার দ্য স্কিন। তো স্কিনটা যদি টেন্সড হয়ে যায় তাহলে কি হবে, ভেতরের যে ভেসেলস গুলো আছে সেই ভেসেলস এর উপরে স্কিনের প্রেসারটা পড়বে না। দিস মাসেল প্রিভেন্টস দ্য প্রেসার গোয়িং ওভার দ্য সুপারফিশিয়াল ভেইনস অফ দ্য নেক। তো ভেন গুলো বেসিক্যালি প্ল্যাটিজমার ঠিক নিচে থাকে, সুপারফিশিয়াল ভেন, দ্যাট ইজ এক্সটার্নাল জুগুলার অ্যান্ড অ্যান্টেরিয়ার জুগুলার ভেন। তো এই ভেনের উপরে যদি প্রেসারটা না পড়ে স্কিন থেকে এসে, তাহলে ভেন দিয়ে ইজিলি ব্লাড পাস করতে পারবে আর ভেনাস রিটার্নটা নর্মাল থাকবে। তো ভেনাস রিটার্নে যাতে কোনো অবস্ট্রাকশন না হয় সেটা দেখভাল করে। এবং দিস প্ল্যাটিজমা ইজ বেসিক্যালি inserted into the muscles of the lower lip, so it is also downing the angle of mouth, our angle of mouth টাকে নিচের দিকে নামাতে সাহায্য করছে। It is a accessory muscle for that. As well as if the upper fibers are working, then the our mandible is going down, so it is basically acting as a depressor of mandible. It is depressing the mandible downwards and helping in the opening of mouth, as well as it can act as a accessory group of masticatory muscle. So যাতে আমরা মুখ খুলতে পারি, বন্ধ করতে পারি, সেটা একটা বড় বা বেসিক্যালি মুখ খোলাতে প্ল্যাটিজমার কাজ আছে, বন্ধ করাতে নয়। তো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ ডিপ্রেসার অফ ম্যান্ডিবল। আরেকটা জিনিস এখানে ক্লিনিক্যালি অ্যাপ্লিকেশন বলে রাখি, দিস প্ল্যাটিজমা ইজ অলসো নোন অ্যাজ মেন্স shaving muscle. It is known as men's shaving muscles. Why? Because যখন ছেলেরা শেভ করে তখন ঘাড়টাকে একটু উপর দিকে উঁচু করে নেয় এবং এই প্ল্যাটিজমা মাসলটাকে কন্ট্রাক্টেড অবস্থায় নিয়ে আসে, যাতে আমাদের স্কিনটা টেন্স থাকে আর ইজিলি রেজার দিয়ে শেভ করা যায়। ওই জন্য এটাকে বলা হয় মেন্স শেভিং মাসল। ইট ইজ হেল্পিং ইন দ্য ফরমেশন অফ দ্য শেভিং পশ্চার ফর দ্য মেন। হ্যাঁ, তো ইট ইজ ভেরি হেল্পফুল মাসল। তো আমরা এটার কয়েকটা অ্যাকশন দেখে নিলাম। ইট পুলস দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, it depresses the mandible, it releases the pressure of skin on the subjacent vein. Now coming to the structures lying deep to the platysma. তো প্লাটিজমা যেহেতু সুপারফিশিয়াল ফাসার ভেতরেই ছিল, তাহলে প্লাটিজমার তলায় আমরা কি কি পাবো আমরা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ আমরা ঠিক ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস গুলোতেই দেখতে পাবো। তো একটা তো থাকে কিউটিনিয়াস বা সেন্সরি নার্ভ, যেগুলো তলা থেকে সার্ভাইকাল প্লেক্সাস তৈরি করে তারপরে প্লাটিজমা, সুপারফিশিয়াল ফাসা, এগুলোকে ইনারভেট করে তারপরে গিয়ে স্কিনকে সাপ্লাই করছে। তো দে আর দ্য সেন্সরি নার্ভস অ্যান্ড সুপারফিশিয়াল ভেন্স। উই হ্যাভ অলরেডি টক, ভেন্স আর অলওয়েজ সুপারফিশিয়াল, আর্টারিজ আর ডিপ টু দেম। সো ভেন এখানে থাকবে একদম এই সুপারফিশিয়াল আর ডিপ ফাসার মাঝখানে। যদি এটা সুপারফিশিয়াল ফাসা উইথ প্লাটিজমা হয়, এটা যদি ডিপ ফাসা হয়, তাহলে এখানে ভেন্স গুলো থাকবে। ইট ইজ আ মিড, মানে প্রেজেন্ট ইন মিডল অফ টু অফ দেম। হ্যাঁ, and there is also lymph vessels and lymph nodes. We will learn these two in detail in the next class. Small arteries, কিছু minute small arteries or arterioles দেখতে পাবো। এছাড়া কি পাবো, deep cervical fascia and the structures covering the deep cervical fascia। তার মানে deep cervical fascia টা দেখতে পাবো এবং তার তলায় যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আছে। তাহলে যদি আমরা শুরু থেকে দেখি, সেন্সরি নার্ভস আছে, ভেসেলস আছে, লিম্ফ নোডস আছে, আর্টারিজ আছে, আর তার তলায় ফাসা আছে, ডিপ সার্ভাইকাল ফাসা। তাহলে দিজ আর দ্য স্ট্রাকচার্স হুইচ আর প্রেজেন্ট বিলো দ্য প্ল্যাটিজমা। সো এই প্ল্যাটিজমাল প্লেনটা জানা খুব জরুরি। কেন আমি এত জোর দিচ্ছি, কারণ কি দেয়ার আর মানে ভেরিয়াস ক্লিনিক্যাল কোরিলেশন ফর দ্য প্ল্যাটিজমা। অ্যাট ফার্স্ট দেয়ার ইজ ওয়ান কোরিলেশন ইন সার্জারি। যে কোনো নেক সার্জারিতে যখন প্ল্যাটিজমাকে কাটা হয়, মানে যখন ডিসেক্ট করা হয়, তখন এই সার্জারির সময় যখন আমরা অলরেডি the operation or the procedure is done, then we are basically suturing up the each layer in individually. Why? So like that only platysma should also be sutured individually. মানে প্ল্যাটিজমা লেয়ারটাকে আমাকে আলাদা করে সেলাই করে তারপরে স্কিনটাকে সেলাই করতে হবে। হ্যাঁ, যদি আমি স্কিন প্লাটিজমা সব একসাথে জুড়ে দিই, তাহলে প্রবলেমটা কি হবে, এই প্লাটিজমাটা যেটা উপরে আছে, দিস প্লাটিজমা উইল adhere to the deep cervical fascia. This platysma will adhere to the underlying deep muscles
অ্যান্ড যখনই এই ডিপ মাসেলস গুলো বা ডিপ সার্ভাইকাল ফাসা আফটার দ্য সার্জারি ইট উইল ওয়ার্ক। সব অবভিয়াসলি যখন আমরা খাবার খাবো, কথা বলবো, আমাদের ডিপ নেক মাসেলস গুলো কাজ করবে। যখনই কাজ করবে তখনই কি হবে, দেয়ার উইল বি কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, and along with that the platysma will move upward and downward, and this platysma is present within the superficial and skin, so that will also move upward and downward repeatedly. And for this region the suture which is present or given at that point will be basically the suture line will get widened up, মানে সুচার লাইনটা অনেক ঠিক হয়ে যাবে আর স্কারটাও অনেক ঠিক হয়ে যাবে। তো প্লাস্টিক সার্জারির ভিউ বা অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে দ্য স্কার উইল বি আনঅ্যাস্থেটিক। তাহলে আনঅ্যাস্থেটিক স্কার হতে পারে যদি আমরা প্ল্যাটিজমাকে আলাদাভাবে ক্লোজ না করি। তাহলে প্ল্যাটিজমা শুড বি সুচার্ড ইন্ডিভিজুয়ালি বিফোর সুচারিং আপ স্কিন অর ডিপ সার্ভাইকাল ফাসা। ওগুলোকে আলাদা করে করতে হবে, প্ল্যাটিজমাকে আলাদা করে সেলাই করতে হবে, তারপরে বেরিয়ে আসতে হবে। মানে এক একটা প্লেন ধরে ধরে আমাকে সুচার আপ করতে হবে। এটা তো একটা গেল। আরেকটা হতে পারে প্ল্যাটিজমাল প্যারালিসিস। ওয়াই? এটা বলার আগে বলে দিই যে প্ল্যাটিজমা ইজ ওয়ান অফ দ্য মাসেল উইচ ইজ সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ। Why this muscle is supplied by facial nerve? Because this muscle is a muscle of second branchial arch. Second branchial arch. Developmentally, it is originating or from second branchial arch. We will learn this in embryology in detail. তো সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে যেটা অরিজিনেট করছে, সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চের নার্ভ হলো গিয়ে ফেসিয়াল নার্ভ। সো ফেসিয়াল নার্ভ থেকেই এটা সাপ্লাইড হবে, যেহেতু মাসেলটা ওখান থেকে অরিজিনেট করেছে। তো ফেসিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ থেকে হবে না, ফেসিয়াল নার্ভের যেহেতু এটা নেকে আছে, সার্ভাইকাল পোর্শনে আছে, তো সার্ভাইকাল ব্রাঞ্চ থেকে এটা সাপ্লাইড হবে। তাহলে we also know that facial nerve is branching within the parotid, and this is coming out, the cervical branch is coming out and supplying the platysma in the neck. So এবার তুই ভাব, in case of a injury, in case of a neck injury কি ধরনের নেক ইঞ্জুরি? যদি কেউ কোনো ধরনের স্ট্যাবিং ইঞ্জুরি হয় বা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়, যেখানে এখান থেকে প্যারোটিড আছে এইভাবে গিয়ে সাপ্লাই করছে, যদি আমার ইঞ্জুরিটা বা ল্যাসারেশনটা এইভাবে হয়, তাহলে দেয়ার ইজ আ চান্স, মানে যদি লঙ্গিটিউডিনাল ল্যাসারেশন হয় বা উন্ড হয়, তাহলে দেয়ার ইজ আ ডিপ উন্ড হয়, দ্যাট ইজ দেয়ার ইজ আ চান্স অফ cutout of the cervical branch of facial nerve. If there is a cutout of cervical nerve of facial nerve, then there will be platysmal paralysis. প্ল্যাটিজমা মাসেলটা আর কাজ করবে না, কন্ট্রাক্ট করবে না, রিল্যাক্সেশন করবে না। সো দেয়ার উইল বি দ্য স্যাগিং অফ নেক। স্যাগিং মানে আফটার অল দ্য উন্ড উইল হিল, ইউ উইল সি দ্যাট দ্য পেশেন্ট ইজ আনএবল টু টেন্স হিজ স্কিন ওভার দ্য নেক। কারণ কি, ওই তো টেন্সিংটা ইজ বেসিক্যালি ডান বাই দ্য প্ল্যাটিজমা, তো সেটাই হবে না ডিউ টু দ্য ব্রেকডাউন অফ দ্য নার্ভ সাপ্লাই অফ দ্যাট মাসেল। সো দ্যাট মাসেল উইল গো ইনটু দ্য অ্যাট্রফি, মানে আস্তে আস্তে মাসেলটা অ্যাট্রফিড হয়ে যাবে ডিউ টু পুয়ার নার্ভ সাপ্লাই। বাট যদি কোনো ইঞ্জুরি হরাইজেন্টাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্যারালিসিস পাবো না, কারণ কি ইট ইজ গোয়িং অ্যালং দ্য প্লেন অফ দ্য নার্ভ। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, সেই ক্ষেত্রে যে ভেসেলস গুলো আছে, সুপারফিশিয়াল ভেসেলস ইন দ্য নেক, সেটা অ্যান্টেরিয়র জুগুলার ভেন হতে পারে, সেটা সুপারফিশিয়াল এক্সটার্নাল জুগুলার ভেন হতে পারে, দ্যাট ভেন ক্যান গো কাট আউট। তার মানে সেই ভেনটা ল্যাসারেটেড হতে পারে। ডিপ টু প্ল্যাটিজমা একটু হালকা ডিপ হয়ে গেলেই দ্য ইঞ্জুরি উইল বেসিক্যালি কাট আউট দ্য ভেন। সো ভেন ইঞ্জুরি তখনই হবে যখন দেয়ার উইল বি আ হরাইজেন্টাল ইঞ্জুরি অর হরাইজেন্টাল ল্যাসারেশন, আর নার্ভ ইঞ্জুরি তখনই হবে যখন দেয়ার উইল বি আ লঙ্গিটিউডিনাল ইঞ্জুরি। সো এইটা গেল তোর প্ল্যাটিজমাল প্যারালিসিস অ্যান্ড প্ল্যাটিজমাল ইঞ্জুরি। Now coming to the platysmal bands and platysmoplasty. What is platysmal band? Platysmal bands মানে হলো গিয়ে with increasing age আমরা দেখবো নেকের স্কিনটা না অনেক ঢলঢলে হয়ে যায়। There is a saggy or sack like feeling in the neck skin. Why it happens? Because the platysma here is forming certain fibrous bands, and that is forming some creases over the skin. স্কিনের উপরে আমরা কুচকে কুচকে যায়, there are creases which we will observe in case of old age.
এটা কেন অবজার্ভ করব? বেসিক্যালি এটা তখনই অবজার্ভ করব যখন আমরা দেখব বয়স হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে বয়সের সাথে সাথে? তো ইন প্লাস্টিক সার্জারি দেয়ার ইজ টু স্কুল অফ থটস। একটা স্কুল অফ থট আছে, একটা গ্রুপ অফ পিপল ভাবে যে এটা বয়সের সাথে সাথে এত কাজ করেছে যে এটা হাইপারট্রফিড হয়ে গিয়ে প্ল্যাটিসমাল ফাইবারস গুলো অনেক ঠিক হয়ে গেছে, যার ফলে এই মানে ক্রিজ মার্কস গুলো আমরা নেকে বয়সকালে কুচকে যাওয়াগুলো দেখতে পাই। আবার একটা গ্রুপ অফ থট আছে যে যেহেতু এই মাসেলটা বয়সের সাথে সাথে ইট লুজেস ফাংশন, সো ইট ইজ বিকামিং ভেরি নন ফাংশনাল মাসেল। সো নন ফাংশনাল হয়ে যেতে কি হচ্ছে, যেহেতু স্কিনটা আমরা টেন্স করছি না আর, তাই জন্য স্কিনটা ইজ বিকামিং লুজ অ্যান্ড ইট ইজ ফর্মিং দোজ ক্রিজ মার্কস। সো দেয়ার আর ডিফারেন্ট স্কুল অফ থটস অ্যান্ড ইট ডাজন্ট হ্যাপেন ইন এভরিবডি। সবারই এজ হলে হবে তার কোনো মানে নেই। ইট ডিপেন্ডস অন সার্টেন ফিচার। কি ফিচার? না এই যে প্ল্যাটিজমাটা মাঝখানে গিয়ে মিড লাইনে ইন্টারডিজিটেটেড হচ্ছে, এই ইন্টারডিজিটেশনটা বেসিক্যালি তোর এক একটা লোকের এক একটা লেভেলে হয়। সো দেয়ার আর সার্টেন ক্লাসিফিকেশন, আই উইল নট গো ইনটু দ্যাট ডিপার লেভেলস। সো ওই লেভেলটা জানতে গেলে প্লাস্টিক সার্জারি পড়তে হবে, সেটা ফার্স্ট ইয়ার অ্যানাটমিদের জন্য বা অ্যানাটমি আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য দরকার নেই। তো যেটা জানতে হবে সেটা হলো কি, এই যে ইন্টারডিজিটেশনের লেভেলের জন্য এক একটা ইন্ডিভিজুয়ালে এই ফ্রিজ মার্কস গুলো অনেক বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা যে সার্জারিটা করতে পারি, দ্যাট ইজ প্ল্যাটিসমোপ্লাস্টি, that is decreasing the platysmal bands which are formed by removing them and making the skin tensed. And nowadays there are various non-surgical procedures. So this platysmoplasty can be open, can be closed. Don't go into that details, but you should know that there are certain procedures known as Botox. So these Botox injections are very much popular nowadays, and this Botox or botulinum toxin is used in the tensing of skin. হ্যাঁ, স্কিন টেন্সিং করার জন্য ইউজ করা যেতে পারে ফর অ্যাস্থেটিক পারপাস। সবাই তো আর করাবে না, বাট ফর অ্যাস্থেটিক পারপাস ইট ক্যান বি ডান। সো দ্য টু সার্জারি, ওয়ান ইজ invasive procedure, that is platysmoplasty, another is non-invasive or only by some injections of Botox can be done. And what is surgical dissection here? সার্জিক্যাল ডিসেকশন মানে যখন কোনো সার্জারি করা হবে, বাট সার্জারির সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে, যেহেতু প্ল্যাটিজমাটা খুব সুপারফিশিয়াল মাসেল, তাই ওর নিচে অনেকগুলো ভাইটাল স্ট্রাকচার আছে যেগুলো আমরা বললাম, সুপারফিশিয়াল ভেসেলস, কিউটিনিয়াস নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট থিংস। হ্যাঁ, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, লিম্ফ নোডস, হ্যাঁ, স্মল আর্টারিজ। তো যখন আমরা ডিসেকশন করব, যখন আমরা লেয়ার বাই লেয়ার কাটবো নেকটাকে, তখন খেয়াল রাখতে হবে ইনসাইজ করার সময় যে আমরা যেন প্লাটিজমাটাকে একটা সিঙ্গেল প্লেনে ডিসেকশন করতে পারি। যদি প্লাটিজমার খুব বেশি ডিপ হয়ে যায়, দেন উই ক্যান ইনজিয়ার টু দোজ স্ট্রাকচার লাইক নার্ভস অর ভেসেলস। উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট অল অফ দেম। সো এটা দেখে রাখতে হবে। আর কি করতে হবে? যখন প্লাটিজমাল প্লেনটাকে আমরা খুললাম, মানে এখান থেকে লেয়ারটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তখন আমরা ভেতরের ডিপার স্ট্রাকচারস গুলো দেখতে পাবো, উইচ আর লাইং ওভার দ্য ডিপ সার্ভাইকাল ফ্লাশা, যেগুলোর কথা আমি বলেছি, কিউটিনিয়াস নার্ভস অ্যান্ড ভেসেলস অ্যান্ড আর্টারিজ, স্মল আর্টারিজ। সো এই যে আর্টারিজ বা ভেসেলস, এগুলোকে যদি আমাকে রিট্রাক্ট করতে হয় বা এগুলোকে যদি আমার ব্লিডিংটাকে স্টপ করতে হয়, তাহলে সবসময় ডিপ ফাসাটাকে কেটে তারপরে এই ব্লিডিংটাকে স্টপ করা যায়। কারণ কি, এই আর্টারিজ গুলোকে বা এইগুলোকে বেসিক্যালি আমাকে রিট্রাক্ট করতে হবে, হ্যাঁ, টু বেসিক্যালি যাতে ব্লিডিংটা বেশি না হয় আর সার্জিক্যাল ফিল্ডটা আমার পরিষ্কার থাকে। বেশি রক্তে ভর্তি হয়ে গেলে দ্য সার্জিক্যাল ফিল্ড উইল বি ডার্টি। হ্যাঁ, আমাদের ডিসেকশনে প্রবলেম হবে। তো আমাকে এই আর্টারি গুলোকে ব্লিডিং স্টপ করতে হবে বাই এনি কাইন্ড অফ মিন। হ্যাঁ, সার্জিক্যালি হোক বা ডায়াথার্মি দিয়েই হোক। হ্যাঁ, তো এই ব্লিডিংটাকে স্টপ করতে হবে আফটার দ্য ইনসিশন অফ ডিপ সার্ভাইকাল ফাসা। সো এইটা হলো গিয়ে বেসিক্যালি দ্য ক্লিনিক্যাল কোরিলেশনস অফ প্লাটিজমা অ্যান্ড সুপারফিশিয়াল ফাসা ফর দ্য নেক অ্যান্ড টু সাম পোর্শন অফ দ্য স্কিন অফ দ্য নেক। কারণ কি, আমরা দেখলাম যে প্লাটিজমাকে যদি আমরা ঠিক মতো না কাটতে পারি, উই ক্যান অলসো লুজ কিউটিনিয়াস নার্ভ of the cervical plexus. So we can lose the sensory supply of the skin of the nerve, skin of the neck.
So these are the clinical correlations of the skin and superficial fascia of side of the neck. So this is the first portion of the side of the neck. We will discuss the later portion in our next class. Thank you.